এদিকে আসুন না, আপনি সবসময় এত বৈষ্ণব বিনয় দেখেন কেন? চেনেন তো স্যার? হ্যাঁ, তাহলে আপনি এরাই সব আমাদের না স্যার, একে ইন্ট্রোডিউস করানোর একটি কারণ রয়েছে। সেটা হচ্ছে আমাদের এই যে ধরুন মেমোরিয়াল লেকচার বা এগুলো যেগুলো হয়, তারপরে আমরা এই স্পিচগুলোকে বেশ করে একটা বছরের শেষে একটা বই প্রকাশ করতে সেটা বিনাকিকে দায়িত্ব দিয়েছি। ডক্টর গাঙ্গুলি আপনার সঙ্গে যোগাযোগ রাখবেন, ঠিক আছে? এটাই। আপনার বাড়ি কোথায়? আমি কথা বলছি। আচ্ছা, পরে হবে, পরে করবো আগে। ম্যাডাম শুরু করুন। বসে যাও, একটু আসতে বাবা, শুরু হবে। একটু বসে যা তোরা। শুভ অপরাহ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটির বাংলা বিভাগ ও ইংরাজি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবৃন্দ, অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষার্থী এবং শিক্ষাকর্মী বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের অনুষ্ঠানে সূচনা হবে বাড়ি সিঞ্চন কর্মসূচির মাধ্যমে, আর কবিগুরুর প্রতিকৃতিতে এবং রানী রাসমণির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে আমরা শ্রদ্ধা নিবেদন করব। আমি সশ্রদ্ধ অনুরোধ জানাচ্ছি আমাদের মাননীয় উপাচার্য এবং আজকের প্রধান বক্তা বিশিষ্ট গবেষক ও অধ্যাপক হিমবন্ত বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, আমাদের পিজি সেক্রেটারি স্যারকে এই অনুষ্ঠানটির শুভ সূচনা করার জন্য। আমরা দুটি কাজ করি, যার উপলক্ষে অনুষ্ঠান তার একটা প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধা জানাই, আর অনুষ্ঠান শুরু করি যেহেতু রানী রাসমণি নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়, আর আমরা প্রদীপ প্রজ্বলন করি না, একটা গাছ আমরা ক্যাম্পাসে লাগানোর চেষ্টা করি। এইটাই যেহেতু আপনাকে দিয়ে শুরু আপনাদের না রবীন্দ্রনাথ এবং এর ফটোতে এটাও আমাদের একটা রয়েছে, স্যার আপনার এটা এই নির্দেশটা আপনাকেই মানতে হবে। সেটা হচ্ছে দুটিতে ফটোটা আমি যতটা খুঁজছি না, ঠিক আছে ঠিক আছে, আমরা তারপরে ফুল দেবো। ম্যাডাম চিরন্তন বাণী রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দিয়ে গেছেন। আজকের এই অনুষ্ঠানে সেই উত্তরাধিকারী এই এক সুন্দর বহিঃপ্রকাশ আমরা এভাবেই শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি। ম্যাডাম আসুন, প্রিন্সিপাল ম্যাডামকে নাকি প্রিন্সিপাল ম্যাডামকে ডেকে আনতে হবে, আমি ফোন করেছিলাম আমরা ওনার জন্য। আপনার উদ্বোধনী সঙ্গীত তো আছে ম্যাডাম, সেটা হোক আগে, তারপর আমরা ডায়াসে যারা উদ্বোধনী সঙ্গীত বলেছো বলতে হবে কেন, তোমরা জানো কে ম্যাডাম। আপনি তো আমাদের ছাত্রছাত্রীরা একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। উদ্বোধনী সঙ্গীত দিয়ে আপনাদের অনুমতি নিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে অলিপ্রিয়া পান্ডে, অর্পিতা জানা, অনন্যা জানা, রানু সাউ, রাখি সাউ, স্নেহা পাল, পল্লবী মাইতি, সুপর্ণা সামন্ত, অয়ন্তিকা হাজরা, প্রীতিশা নায়ক ও রিমা কুন্ডু।
এইখানে হ্যাঁ একটা ওদের মাইক্রোফোন একটা হাতে ওই ইয়েটা কোথায় দিয়ে দাও, ওইটা কোথায় যাবে? সুদেবের কাছে ছিল ওই ইয়েটা দাও, একটা দাও, ওরা এদিকটাই চলে এসো বাবা, এদিকটা চলে এসো। এইদিকটা একজন ধরো বাবা, এনে কেউ একজন ধরো, চারদিকে একজন একজন আমরা এবারে আস্তে আস্তে উঠে আসি। আসুন স্যার, হেমন্ত স্যার, ম্যাডাম, চিন্ময় বাবু। হ্যাঁ স্যার। এই দিকে তোমরা ঘুরে থাকো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওরকম না, সবাইকে মানে সামনেটা জায়গা থাকে। হ্যাঁ এটা সরান। করেছে। আরে এখান থেকে দাঁড়িয়ে কি করছেন আপনি? ওখানে যান। এ কি এটা হচ্ছে না? দাঁড়িয়ে থেকে ওখানে মুখ বাঁকিয়ে কি দেখছেন? আপনার বাঁকা মুখ দেখবো আমরা নাকি? আবার ওটা এখানে দিয়ে কিবোর্ড আঙুলটা দিন। প্রভু ধার
এবার আমাদের অতিথি বরণের পালা। আমরা আমাদের বিশিষ্ট চেয়ারটা সরিয়ে পেঁচিয়ে দিন। সরিয়ে দিন, অতিথি সামনের দিকে সরান। অধ্যাপক হিমবন্ধ বন্দ্যোপাধ্যায়কে চেয়ারটা সরিয়ে সম্মাননা প্রদর্শন করছি। চেয়ারটা সরিয়ে দিন সামনে। হ্যাঁ, এগুলো পেঁচিয়ে যান। ম্যাডাম, অনুরোধ করব তারকেশ্বর ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ডক্টর প্রণতি রক্ষিতকে স্যারকে উত্তরীয় দিয়ে সম্মাননা প্রদর্শন করতে। সাইডে। স্মারক সম্মান রবীন্দ্র জয়ন্তী 1433 উপলক্ষে আপনার মূল্যবান বক্তব্যে ঋদ্ধ হয়ে আপনাকে সম্মান প্রদর্শন করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। ডক্টর হিমবন্ত বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক, বাংলা বিভাগ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, উপাচার্য, রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি, সবার পক্ষ থেকে এটা স্যার। ওটা ম্যাডামই দেবেন। ম্যাডাম, এটা একটু স্যারের হাতে দিন। বাহ, কি সুন্দর। পিজি সেক্রেটারি স্যার, গাছ স্যার এটা আমাদের বাহ, আর আমরা স্যার ফুলের বুকে দেওয়া বন্ধ করে দিয়েছি। জ্যান্ত গাছ। কিন্তু আমার মনে হয় আমি এই জ্যান্ত গাছটাকে যেখানে নিয়ে যাব আমি বাঁচাতে পারবো না। এটা আপনাদের এই না, বাড়িতে এটা থাকবে? ইনডোর প্ল্যান্ট স্যার, একদম মানে আপনি বাড়িতে আপনার ব্যালকনিতে রেখে দেবেন। আচ্ছা, ওই যে এবার অনুরোধ করব তারকেশ্বর ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ডক্টর প্রণতি রক্ষিতকে দু চার কথা বলার জন্য। শুভ সকাল সকলকে। মঞ্চে উপস্থিত প্রফেসর অমিয় কুমার পান্ডা, ভাইস চ্যান্সেলর RRGU, মিস্টার চিন্ময় বন্দ্যোপাধ্যায়, সেক্রেটারি FCPGS RRGU, অ্যান্ড আমাদের বিশিষ্ট অতিথি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে ডক্টর হিমবন্ত বন্দ্যোপাধ্যায় মহাশয়, সকলকে স্বাগত আজকের এই শুভ অনুষ্ঠানে, যেটা রবীন্দ্র স্মরণে অনুষ্ঠান। এবং এখানে যত উপস্থিত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন এবং আমার স্টুডেন্টরা, সকলকে স্বাগত আজকের এই রবীন্দ্র স্মরণে অনুষ্ঠানে। আজকের এই দিনটি বিশেষভাবে উজ্জ্বল, কারণ রবীন্দ্রনাথ আমাদের শয়নে স্বপনে এবং সমস্ত আবেগের মধ্যে দিয়ে রয়েছেন। তার গান, তার লেখা, তার কবিতা, যেগুলো কিনা আমাদের সমস্ত পথ চলার জন্য যথেষ্ট। এবং সেখানে আমরা যে কোনো কার্যে যখনই আমাদের প্রয়োজন, আমরা যদি রবীন্দ্রনাথকে স্মরণ করি, বোধহয় আমরা সেখানে তাকে পেয়ে যাই এবং আমাদের সেই জায়গাটাকে এগিয়ে দিতে সাহায্য করে। তো আজকের এই অনুষ্ঠানে যিনি এখানে বক্তব্য রাখবেন, তাকে আবারও আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন, এখানে যারা উপস্থিত শিক্ষিকারা আছেন এবং শিক্ষকরা আছেন, যারা যারা এটার সাথে অ্যাসোসিয়েটেড আছেন বা এটাকে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য এখানে এগিয়ে এসেছেন, তাদের সকলকে ধন্যবাদ। এবং আমি অনুষ্ঠানটি বাকি যারা আছেন তাদের হাতে তুলে দিলাম। থ্যাংক ইউ।
সবার পক্ষ থেকে প্রিন্সিপাল ম্যাডামকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবার আমি বিনীত আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাননীয় উপাচার্য প্রফেসর অমিয় কুমার পান্ডা মহাশয়কে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। গুড আফটারনুন। মঞ্চে উপবিষ্ট অধ্যাপক হিমবন্ত বন্দ্যোপাধ্যায়, আমাদের তারকেশ্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডক্টর প্রণতি রক্ষী, আমাদের ফ্যাকাল্টি কাউন্সিল ফর পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের যিনি সেক্রেটারি সচিব চিন্ময় বন্দ্যোপাধ্যায়, সুতনুকা ম্যাডাম, মহুয়া ম্যাডাম, আরও অনেক আমার সহকর্মী এবং আমি যেটা বলি মাই বিলাভেড চিলড্রেন। হ্যাঁ, রবীন্দ্রনাথের সেই একটি কথা দিয়ে সবাইকে দিই, সবাই তো আমাদের রবীন্দ্রনাথ ছাড়া আমাদের গতি নেই। উড়িয়ে ধ্বজা অগ্রবেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। আমরা আজকের দিনে বক্তা হিসেবে এমন একজনকে আমন্ত্রণ জানানোর সৌভাগ্য পেয়েছি, যাকে এতদিন আমরা বিভিন্ন পত্র পত্রিকায় যার লেখা পড়ে আমরা ঋদ্ধ হয়েছি। আমাদের কাছে এটা একটা ঐতিহাসিক দিন। আমরা যত যাই বলি না কেন, এখনো দেশ পত্রিকা বা যাদের না পড়লে পিছিয়ে পড়তে হয়, কিছু কিছু ভালো এখনো ধারাবাহিকতাটা বজায় রেখেছেন, তাদের লেখনীতে আমরা ঋদ্ধ হই। সেই যে পত্রিকাগুলিতে নিয়মিত যাদের লেখা আমাদের সমৃদ্ধ করে, হিমবন্ত বাবু তাদের একজন। বেশ কিছুদিন আগে আপনার পড়েছিলাম শরৎচন্দ্র নিয়ে আপনি দেবদাসের একটি চরিত্র নিয়ে দেবদাস নিয়ে আপনি খুব পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছিলেন। আর ওই যে বললাম উড়িয়ে ধ্বজা অগ্রবেদী রথে, তো তার একটা অদ্ভুত রয়েছে, মাটিতে পাটা কিন্তু তার রয়েছে। এখানেই হিমবন্ত বাবুর বৈশিষ্ট্য, হি ইজ ইউনিক ইন দ্যাট সেন্স। ওনার বক্তব্য বা উনি কেমন গুণমানের মানুষ সে নিয়ে বলার কোনো ধৃষ্টতা আমি দেখাবো না। তবে হ্যাঁ, আমি ধৃষ্টতা দেখিয়ে ফেলেছি এই কারণেই, যিনি কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুরোধে গতকাল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে বক্তব্য রেখেছিলেন। একটি ভেতরের কথা বলি, আসলে ওনার গতকালই এখানে আসার কথা ছিল, কিন্তু একটি বিশেষ কারণে ওনাকে যেতে হয়েছিল। উনি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে বক্তব্য রেখেছিলেন। আমি যখন আমাদের যে একটা সোশ্যাল মিডিয়া রয়েছে, মানে উপাচার্য বা এদের, যখন লিখলাম হিমবন্ত বাবু তো আমাদের এখানেও আসছেন, অনেকেই ঈর্ষা বোধ করেছেন যে তোমরা কে, তোমাদের চাল নেই চুলো নেই, তোমরা হঠাৎ হিমবন্ত বাবুর মতো ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়ে ফেলেছে, তোমাদের সেমিনার রুম আছে? এগুলো না, নেই। আমরা নেহাত গরিব, আমরা নেহাত ছোট। রবীন্দ্রনাথ নিয়ে এই দেশেও এই সংখ্যায়, জাস্ট লেটেস্ট সংখ্যায়, একাধিকভাবে রবীন্দ্রনাথকে বিশ্লেষণ করা হয়েছে। হিমবন্ত বাবু তো মৃত্যু চেতনা নিয়ে বলবেন। আমি সত্যি একটি কথাই বলতে পারা যায়, রবীন্দ্রনাথ এমন একটি ব্যক্তিত্ব যাকে দিয়ে একটি সমগ্র জাতি বেঁচে থাকতে পারে। বাঙালি জাতির অস্তিত্ব আর কাউকে দরকার নেই। পৃথিবীতে কোনো এরকম দেখা যাবে না জাতি রয়েছেন যারা একটি মাত্র ব্যক্তিত্বকে দিয়ে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারে, নিজেদের সত্তাকে প্রকাশ করতে পারে। রবীন্দ্রনাথ এইরকম লেখা, মানে কবিতা লিখছেন, প্রবন্ধ লিখছেন, গল্প উপন্যাস লিখছেন। 67 বছর বয়সে যখন আমরা সবাই প্রায় সন্ন্যাসে চলে যাই, বানপ্রস্থ নয়, বানপ্রস্থে যাই, তখন তিনি ছবি আঁকা শুরু করছেন। সমালোচনা করছেন কে? সজনীকান্ত দাস। কিরকম ভাবে বলা হচ্ছে, একটি ছবি আঁকা হলো ব্রোঞ্জ নীল কালার, ব্লু কালার দিয়ে ছবি আঁকা হচ্ছে, না বললে মনে হবে একটি পেঁয়াজ অথবা গোলাকৃতি মূলার ছবি, মূলো। পরে উনি যেহেতু লিখে দিয়েছেন গ্রামের মেয়ে, তখন আমার চোখ বিশ্লেষণ করতে শুরু করলো যে আসলে এইটি তার আঁচল, এইটি তার মুখ, এই তার অবয়ব। এবং রবীন্দ্রনাথকে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে অনুধ্যান করা খুব কষ্টের ব্যাপার। সেই জন্যই হিমবন্ত বাবুদের কাছে আমরা ঋণী থাকবো। আর ক্রিয়েটিভিটি অরিজিনেটস ফ্রম অ্যাগনি। ক্রিয়েটিভিটি অরিজিনেটস ফ্রম অ্যাগনি, কারণ রবীন্দ্রনাথের মতো মৃত্যুকে আর এতভাবে কেউ প্রত্যক্ষ করেননি।
গত বছর ঠিক এমন জায়গায় এই হলেই নির্মাল্য মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ নিয়ে বলছেন একটি কথা। তার আগে স্যার ঝাড়গ্রামে উনি রবীন্দ্রনাথ নিয়ে রবীন্দ্র স্মারক বক্তৃতা রেখেছেন। তাতে ওই যে বলছেন, ছোট ছেলে সমী মারা গেছে কলরায়, দাহ করে ফিরছেন, ট্রেনে যখন আসছেন দেখছেন বিশ্ব চরাচর জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। বলছে প্রকৃতি তো অকৃপণ হস্তে সবকিছু, কারো তো কিছু কম নেই। তারপরেই এসে আমার তিনি এ করছেন, উৎসব উদযাপন করছেন। সুতরাং ওনার কাছে মৃত্যু কোনো ভয়ের বিষয় ছিল। মরণ ঋতু মমসায়ামসা। তিনি আবার প্ল্যানচেট নিয়েও আলোচনা করছেন। আবার তিনি আলোচনা করছেন, আশিস লাহিড়ী মশাইয়ের লেখা একটা পড়ছিলাম, অদ্ভুত হয়ে বলছেন, আমাদের দেশের মুনি ঋষিরা দীর্ঘদিনের সাধ্য সাধনা করে যা করছেন, আমাদের দেশের বিজ্ঞানী কুল কি সেটা সাধারণ মানুষের জন্য পৌঁছে দিতে পারে? কি অদ্ভুত ভেবে দেখুন, মুনি ঋষিরা সাধনা করে যা অনুধ্যান করেছেন সেটি বিজ্ঞানী, একজন বিজ্ঞানীর দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। রবীন্দ্রনাথের কাছে মৃত্যু মানে সমাপ্তি, আর একটা অধ্যায়ের শুরু। এবং এইখানেই আমাদের ভারতীয় দর্শনের সঙ্গে এই অদ্ভুতভাবে একটা জায়গায় মিল থাকে। আমরা তো আসলে সবসময় বিচ্ছিন্ন করে দেখতে ভালোবাসি। আমাদের ধারণাগুলোকে এক একটি প্রকোষ্ঠে রেখে দিতে আমরা অভ্যস্ত। তিনি বলছেন, মানে অদ্ভুত ভাবে দেখুন, মানে আমি এক ফোঁটা কথামৃতের কথা বলছি, শ্রীরামকৃষ্ণের কথা হচ্ছে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বিচার করতে গেলে কিছুই টেকে না। তবে এ ভ্রম সহজে যায় না, জ্ঞানের পরও থাকে। স্বপনে বাঘকে দেখেছি, স্বপন ভেঙে গেল, তবু বুক ধরফর করছে। আবার দেখুন রবীন্দ্র অনুরাগী আর একজন জীবিত ব্যক্তিত্ব, সিস্টার নিবেদিতা। তিনি কি বলছেন? বলছেন, নাইটমেয়ার্স অলওয়েজ begin pleasantly, only at the worst point the dream is broken. So death breaks the dream of the loved death. আমরা সাগ্রহে অপেক্ষা করবো হিমবন্ত বাবুর কাছে শোনার জন্য। স্যার, বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমাদের অন্তরের গভীরতম স্থল থেকে আপনার কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনার মতো একজন ব্যক্তিত্ব এই জায়গায় এসেছেন। অলরেডি আমি প্রায় মাটিতে মিশে যাচ্ছি। না, তো আমাদের আমি মানে বিশ্ববিদ্যালয় পরিবার আপনার কাছে ঋণী থাকবে। তবে স্যার, এটাই একটা আবেদন যে এটা শুরু হোক, যেমন মৃত্যুর পরে আরেকটা অধ্যায়ের সূচনা হয়। তো আপনি আমাদের এখানে এলেন, এরপরে আরেকটা অধ্যায়, কারণ আমাদের ছাত্রছাত্রীদের আপনি ভবিষ্যতে আরো সম্পৃক্ত করবেন, জারিত করবেন, এই আবেদনটি আপনার কাছে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। আমরা এবার নিচে যাব। এখানে উপস্থিত সবার পক্ষ থেকে আমরা মাননীয় উপাচার্যকে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবং এটা অবশ্য অফ দ্য রেকর্ডস, আমি মহুয়া ম্যাডাম, অরিত্রী ম্যাডাম, পিনাকি স্যারকে বলবো স্যারকে মাঝে মাঝে একটা বাংলার ক্লাস দিতে। যে কোনো বাংলার অধ্যাপককে, মানে তার যে গভীরতা, এটা হয়তো স্যারও স্বীকার করবেন যে বিজ্ঞানের ছাত্র হয়েও যেভাবে উনি বিজ্ঞান এবং কলা, হিউম্যানিটিজ অ্যান্ড সায়েন্সকে যেভাবে উনি মিশিয়ে দেন, আমাদের বড় বিস্ময় লাগে। স্যারকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবার আমরা চলে যাই আবার একটি অনুষ্ঠানে। আমাদের স্টুডেন্টরা, আমাদের ছাত্রছাত্রীরা এবার চণ্ডালিকা নির্বাচিত পাঠ করবে এবং এটি পরিবেশন করছে অয়ন্তিকা হাজরা ও রিমা কুন্ডু। আমিও তো নয় গিয়ে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা থাক যা আছে। একটু স্লো, হ্যাঁ ঠিক আছে। আমি তো আছি, ওখানে যাও তোমরা, যারা করবে গান গাইবে তারা উপরে চলে যাবে। একটা আছে। নমস্কার,
এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় পর্বকে জানাই প্রণাম ও আমার সহপাঠীদের জানাই ভালোবাসা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চণ্ডালিকা গীতি নাট্যটির কিছু অংশবিশেষ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। মা চরিত্রে অভিনয় করছে রিমা কুণ্ডু ও মেয়ে প্রকৃতি চরিত্রে অভিনয় করছে অয়ন্তিকা হাজরা। প্রকৃতি, ও প্রকৃতি, গেল কোথায়? কি জানি কি হলো মেয়েটার, ঘরে দেখতেই পাইনি। এই যে মা, এখানেই আছি। কোথায়? এই যে কোতলায়। আশ্চর্য করলি তুই, বেলা গেল দুপুর পেরিয়ে, কাঠ ফাটা রোদ, মাটি উঠেছে তেতে, পা ফেলা যায় না। ঘরের জল কোন সকালে তোলা হয়ে গেছে, পাড়ার মেয়েরা সবাই জল নিয়ে গেল ঘরে। ওই দেখ, ঠোঁট মেলে গরমে কাক ডুবছে আমলকি গাছের ডালে। আর তুই এই বৈশাখে রোদ পোহাচ্ছিস বিনি কাজে? পুরাণ কথা শুনেছি, উমা তপ করছিলেন ঘর ছেড়ে বাইরে, রোদে পুড়ে। তোরও কি তাই হলো? হ্যাঁ মা, তপ করছি তো বটেই। অবাক করলে, কার জন্যে? যে আমাকে ডাক দিয়েছে, কিসের ডাক? আমার মনের মধ্যে বাজিয়ে দিয়ে গেছে, জল দাও। পোড়া কপাল, তোকে বলেছে জল দাও? কে শুনি? তোর আপন জাতের কেউ? তাই তো বললেন, তিনি আমার আপন জাতেরই। জাত লুকোসনি তো? বলেছিলি যে তুই চণ্ডালিনী। বলেছিলেন, তিনি বললেন মিথ্যে কথা। তিনি বললেন শ্রাবণীর কালো মেঘকে চণ্ডাল নাম দিলেই বা কি, তাতে তার জাত বদলায় না, তার জলের খোঁচে না গুণ। তিনি বললেন নিন্দে করো না নিজেকে, আত্মনিন্দা পাপ, আত্মহত্যার চেয়েও বেশি। তোর মুখে এইসব কি শুনছি? তোর কি মনে পড়েছে পূর্বজন্মের কোনো কাহিনী? এ কাহিনী আমার নতুন জন্মের। হাসালি তুই, নতুন জন্ম ঘটলো কবে? সেদিন রাজবাড়িতে বাজলো বেলা দুপুরে ঘন্টা, ঝাঁ ঝাঁ করছে রোদ্দুর। মা মরা বাছুরটাকে নাওয়াচ্ছিলুম কুয়োর জলে। কখন সামনে এসে দাঁড়ালেন বহুত্ব এক ভিক্ষুক, পীত বসন তার। বললেন জল দাও। প্রাণটা উঠল চমকে, শিউরে উঠে প্রণাম করলেম দূর থেকে। ভোরবেলাকার আলো দিয়ে তৈরি তার রূপ। বললেম আমি চণ্ডালের মেয়ে, কুয়োর জল অশুদ্ধ। তিনি বললেন যে মানুষ আমি, তুমিও সেই মানুষই। সব জলই তীর্থ জল, যা তাপিতকে স্নিগ্ধ করে আর তৃপ্তকে করে তৃষিত। প্রথম শুনলুম এমন কথা, প্রথম দিলুম এক গণ্ডূষ জল, যার পায়ের ধুলোর এক কণা নিতে কেঁপে উঠত বুক। ওরে অবোধ মেয়ে, হঠাৎ এত বড় হলো তোর বুকের পাটা। এই পাগলামির প্রায়শ্চিত্ত করতে হবে। জানিস নে কোন কুলে তোর জন্ম? কেবল একটি গণ্ডূষ জল নিলেন আমার হাত থেকে। অগাধ অসীম হলো সেই জল, 7 সমুদ্র এক হয়ে গেল সেই জলে। ডুবে গেল আমার কুল, ধুয়ে গেল আমার জন্ম। তোর মুখের কথা শুদ্ধ বদলে গেছে যে, জাদু করেছে তোর কথাকে। কি বলিস নিজে বুঝতে পারিস কিছু? সমস্ত স্থাবস্থি নগরে আর কি কোথাও জল ছিল না মা? এলেন কেন এই কুয়োরই ধারে? একেই তো বলি নতুন জন্মের পালা। আমাকে দান করতে এলেন মানুষের তৃষ্ণা মেটাবার শিরোপা। এই মহাপুণ্যই তো খুঁজছিলেন। যে জল ব্রত হলো পূর্ণ, সে জল তো আর কোথাও পেতেন না, কোনো তীর্থেই না। তিনি বললেন বনবাসীর গোড়াতে জানকী এই জলে স্নান করেছিলেন। সে জল তুলে এনেছিলেন গুহক চণ্ডাল। সেই অবধি নেচে উঠল আমার মন।
গভীর কণ্ঠে শুনতে পাচ্ছি দিন রাত, জল দাও, জল দাও, জল দাও। নমস্কার। অয়ন্তিকা এবং রিমা দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের সবার পক্ষ থেকে। খুব সুন্দর হয়েছে। এবার নৃত্য পরিবেশন করবে প্রিয়া সামন্ত। আমাদের পেছনে যাবে। আপনি দুটো হাত নিয়ে পারবেন না কাজ, আপনি দুটো হাতই ব্লক করে রেখেছেন। ওই আবার পেন আর খাতা নিয়ে হয় না, সেটা আমি ধরি আমার দুটো হাত খালি আনঅর্গানাইজড। এই জন্যই কালচারাল প্রোগ্রাম করতে না করেছি। জলটা পড়ে যাবে। ঠিক আছে, কি ও অ্যালার্ট থাকে। বাবা এদিকে মাইকটা দিয়ে দাও, মাইকটা দিয়ে দাও। ওটা ইয়ে সামনে ওইটা দিয়ে দেবো, ওইটা হবে, ওটা চলছে। এটা দিয়ে দাও। এই নাও। মনে করার চলে এসো, ঠিক আছে চলে এসো।
প্রিয়াকে ধন্যবাদ জানাই। এবার একটি ছোট্ট নাটিকা, নাটক প্রযোজনায় শুভদীপ চৌধুরী, অংশগ্রহণে শুভদীপ চৌধুরী, সাক্ষী মালিক, রিয়া বালি। ছোট্ট নাটিকাটির নাম ছাত্রের পরীক্ষা। এই গানটা রবীন্দ্রনাথের সাথে related একটা অনুভব। Exactly. ভালো কবি ছিলেন। আরে যে করবে পরেরটা রেডি থাকে না কেন বাবা? এই বলছি। না তাহলে থাক, ম্যাডাম ছেড়ে দিন, পরের এটা করুন। ভারত বর্ষকে স্বাধীন করতে দিদিমণি, ও দিদিমণি, আহ, কি হলোটা কি? এটা বুঝতে পারছি না তো। বিপ্লবীরা, এটাও বুঝতে পারছিস না? গাধা কোথাকার। ও আপনি, আসুন আসুন। ভালো আছেন? হ্যাঁ, তা চলছে ভালো। তা আর মধুসূদন পড়াশোনা ঠিকঠাক করছে তো? আগে মধুসূদন অত্যন্ত দুষ্ট বটে, কিন্তু পড়াশোনায় ও খুব মজবুত। একবার বই দুবার কোনো পড়া বলে দিতেই হয় না। যা আমি একবার পড়িয়ে দিয়েছি তা কখনো বলে না। কাল ওই দিদিমণি আমায় এমন মার মেরেছে যে আজও আমার পিঠ চচ্চড় চচ্চড় করছে। উফ, কি ব্যথা! কিন্তু হ্যাঁ, আজ এর শোধ আমি নেবই। এই দিদিমণিকে আমি তাড়াবো, তাড়িয়েই ছাড়বো। তা মধুসূদনের আজ একটা পরীক্ষা নিয়ে দরকার। হ্যাঁ, তা আপনি নিয়ে দেখুনই না। তা বাবা মধু, তোমার পুরনো পড়া সব মনে আছে তো? হ্যাঁ বাবা, সব মনে আছে। দিদিমণি আমায় যা যা পড়ে দিয়েছে আমার সব মনে আছে। বাহ, তাহলে বলো দেখি উদ্ভিদ কাকে বলে? উদ্ভিদ যা মাটি ফুঁড়ে ওঠে। বাহ, খুব ভালো। এর একটা উদাহরণ দিয়ে দেখাও। উদাহরণ, এই যেমন কেঁচো। হ্যাঁ, কি বললি? কি বললি তুই? আরে থামুন মশাই, থামুন, এখন কিছু বলবেন না। ওকে আরো প্রশ্ন করতে। আচ্ছা, তুমি পদ্য পাঠ পড়েছো? হ্যাঁ বাবা, পড়েছি। বলো তো, কাননে কি ফোটে? কাঁটা। কাঁটা? কাননে কাঁটা পড়ে? আরে আরে থামুন থামুন মশাই, থামুন কাঁটা ফোটে? থামুন। হ্যাঁ। আচ্ছা, তুমি ইতিহাস পড়েছো? হ্যাঁ বাবা, পড়েছি। বলো, সিরাজদৌল্লাকে কে কেটেছে? ইতিহাস কি বলে? সিরাজদৌল্লা পোকায়। হ্যাঁ? পোকায়? সিরাজউদ্দৌলাকে পোকায় আরে কেটেছে? আরে মশাই, পোকায়? হ্যাঁ?
আচ্ছা মধু, তোমার ব্যাকরণ মনে আছে? ব্যাকরণ, হ্যাঁ বাবা মনে আছে। বলো তো কর্তা কি, এর একটা উদাহরণ দিয়ে দেখাও। আগে কর্তা, ওই তো ওই পাড়া জয় মুন্সি গো। সেটা কেমন করে? আগে তিনি ক্রিয়া কর্ম নিয়ে থাকেন। তোমার মাথা। আরে থামুন। আগে ওটা আমার মাথা না গো, ওটা আমার পিঠ গো, পিঠ। আচ্ছা এবার বলো, ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? ষষ্ঠী তৎপুরুষ, তা বাবা সবটা তো জানি না, তবে শেষটুকু আমার মনে আছে। শেষটা? শেষটাই বলো। একেই বলে ষষ্ঠী তৎপুরুষ। তা তোমার অঙ্ক শিক্ষা হয়েছে? অঙ্ক হয়েছে হয়েছে। তাহলে বলো, তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলা হলো 5 মিনিট সন্দেশ খেয়ে 5 মিনিট যেটুকু সন্দেশ বাকি থাকবে সেটি তোমার ছোট ভাইকে দিতে হবে। তাহলে এবার বলো, একটা সন্দেশ খেতে যদি তোমার 2 মিনিট সময় লাগে, 2 মিনিট, তাহলে কটা সন্দেশ তুমি তোমার ছোট ভাইকে দেবে? একটাও দেব না। তা কেমন করে? আগে ওটা সন্দেশ তো, আমি সব খেয়ে ফেলবো, কাউকে দেব না। আচ্ছা এবার বলো, একটা বট গাছ যদি প্রত্যাহ 6 ইঞ্চি করে বড় হয়, এই পয়লায় যে বট গাছটা 10 ইঞ্চি ছিল, পরবর্তী বৈশাখে সেটা কত বড় হবে? ওকে, সেটা যদি বেঁকে ওঠে তাহলে বলতে পারবো না বাবা। আর যদি সেটা সোজা হয়ে ওঠে তাহলে এই 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 মেপে দেখলেই বোঝা যাবে। আর যদি শুকিয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। মার না খেলে তোমার বুদ্ধি গলে না? লক্ষ্মী ছাড়া মেরে তোমার পিঠ লাল করব, তবেই তুমি সিধে হবে। আগে মারের চোটে সব সিধে জিনিসও বেঁকে যায়। আরে থামুন থামুন, এই ঢের হয়েছে পড়াশোনা। মারপিট করে খুব অল্প কাজই শেখানো যায়। কথায় আছে, গাধাকে পিটিয়ে ঘোড়া করা যায় না, কিন্তু কখনো কখনো এই ঘোড়াকে বেশি পিটলে সে আবার গাধায় পরিণত হয়। অনেক ছাত্র শিখতে পারে, কিন্তু অনেক শিক্ষক শিক্ষিকা তা শেখাতে পারে না। এই আপনি আপনার বেতনে প্রস্থান করুন, দিন কত মধুর পিঠটা জুড়ো, তারপর আমি ওকে পড়াবো। উফ, বাঁচা গেল। বাঁচা গেল মশাই, আপনার এ ছেলেকে পড়ানো মজুরের কর্ম, যাকে বলে ম্যানুয়াল লেবার। 30 দিন একটা ছাত্রকে পড়িয়ে আমি 5টা মাত্র টাকা পাই। ওই মেহনতে মাটি কোপাতে পারলে দিনে 10টা টাকাও হয়, বুঝলেন? 10টা টাকাও হয়। আমরা ছাত্র, আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথের ছাত্রের পরীক্ষা এখানেই সমাপ্ত। নমস্কার। তোমাদের এই প্রয়াসকে সাধুবাদ জানাই। এবার আমি অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা অধ্যাপক হিমবন্ত বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি। না না, এইটা করবে না, এটা লাগবে না প্লিজ, আমার ভালো লাগে না। আচ্ছা স্যার, তাহলে আপনি আসুন। হ্যাঁ, আমি সরাসরি বলছি। আসুন। এই আমার একটা পরিচয়, আমি যেটুকু কাজ করতে পারি সেটাই আমার পরিচয়। না স্যার, একটু ছাত্রছাত্রীরা যারা চেনে না, তাহলে আপনি বলে আমি দেন। রবীন্দ্রভারতীতে পড়াই, স্যার স্যার ব্যাস, আর কিছু না। নেক ব্যান্ডার লাগিয়ে দিন।
আপনি বসে বলবেন না? মাননীয় উপাচার্য মহোদয়, এই সেমিনারের যারা ব্যবস্থাপক, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, তারা এবং যারা এই ঘরে বসে আছে আমার আত্মজনেরা, প্রিয়জনেরা, তাদের সবাইকে আমি অভিবাদন জানাচ্ছি। আরো ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে বলতে সুযোগ করে দেওয়ার জন্য। মূলত আমি আমার বন্ধু উপাচার্যের কাছে এই কারণে আমি কৃতজ্ঞ। বন্ধ হয়ে গেল। না না, আমরা শুনতে পাচ্ছি। দেখুন, এটা ভাবতে খুব অবাক লাগবে অনেকেরই যে সদ্য তো রবীন্দ্রনাথের জন্মদিন গেল, তো তার 2-3 দিনের মধ্যে ফ্লাকচুয়েট করছে। ওইখানে একটা কানেকশন ঠিক করে আমি হঠাৎ মৃত্যু নিয়ে পড়লাম কেন? এখন ঠিক শোনা যাচ্ছে। এটা তো সত্যি কথাই যে রবীন্দ্রনাথ এমন একজন মানুষ যার জন্মদিন নিশ্চিতভাবেই আছে আমার দেশে, কিন্তু তার মৃত্যুদিন নেই। কারণ রবীন্দ্রনাথের মতন ক্ষণজন্মার কোনো মৃত্যুদিন থাকে বলে আমরা বিশ্বাস করি না। কিন্তু তবু তো এই সমস্ত অতিশয়োক্তির পরেও আমরা জানি যে 1841 আমরা কি হারিয়েছি। ফলে এই বৈশাখেও কখনো কখনো আমাদের শ্রাবণের কথা মনে পড়ে, 22শে শ্রাবণের কথা মনে পড়ে। আর এই মনে পড়াটাকে ত্বরান্বিত করে আরো বেশি করে আমরা যখন সত্যজিৎ রায়ের একটা বায়োপিক দেখি, আপনারা অনেকেই দেখেছেন রবীন্দ্রনাথের উপর, সেটা শুরুই হয়েছিল একটা শ্মশান দৃশ্যের থেকে। আগুন জ্বলছে, রবীন্দ্রনাথকে দাহ করা হচ্ছে, এবং এই দৃশ্যের পর ক্রমশ ফিল্মটা, সরি না না নেব না, আমার ভালো লাগে না ওটা। গান করার পক্ষে ভালো ওটা, রাস্তায় গান করতে খুব ভালো লাগে, হাতে চোঁয়া ফুটে। এভাবে সেমিনার করা যায় না। তো তাতে করে মনে হয়েছে, আচ্ছা যে মানুষটা এত বড়, এত সৃষ্টিশীল, এত ভাবুক, বাঙালির চৈতন্যের এত একটা বিরাজিত বিগ্রহ, মৃত্যু সম্পর্কে তিনি কি ভেবেছিলেন? মৃত্যু তাকে কেমন করে প্রভাবিত করত, কেমন করে? এইটা যখন আমরা ভেবেছি, এইটা যখন করে আমরা ভাবছি, তখন গোটা কাজটাকে না আমাদের কয়েকটা টুকরো ভাগে ভাগ করে নিতে আমাদের ইচ্ছে হয়েছিল। প্রথমত, যারা দীর্ঘজীবী হন, আপনারা জানেন, আপনাদের সাধারণ অভিজ্ঞতা থেকেই জানেন, তাদের একটা অনিবার্য শাস্তি পেতে হয়। সেই শাস্তি হচ্ছে তারা কাছের মানুষের মৃত্যু দেখেন, প্রচুর বন্ধুর মৃত্যু দেখেন, আত্মীয়ের মৃত্যু দেখেন, যাদের ভালোবেসেছেন তাদের মৃত্যু দেখেন। এটা তাদের পক্ষে একটা স্বাভাবিক পাওনা, দীর্ঘদিন বেঁচে থাকার একটা স্বাভাবিক পাওনা। রবীন্দ্রনাথ, আপনারা জানেন, জন্মেছিলেন 1861-তে, যে বয়সটা ছিল রানী রাসমণির মৃত্যুর বছর। আবার যে বছরটা ছিল মেঘনাদ বধ কাব্য মাইকেল মধুসূদন দত্তের প্রকাশকাল। আর তিনি মারা গেছিলেন 1941-এ। ভেবে দেখুন রবীন্দ্রনাথের জীবন দেবতা কেমন আশ্চর্যভাবে তাকে দুভাগে ভাগ করে দিয়েছে।
দুটো শতাব্দীতে বিছিয়ে দিয়েছে তার অস্তিত্ব। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে তার প্রথম 40 বছর এবং 20 শতকের প্রথম 40 বছরে তার অন্তিম 40 বছর। ফলে দুটো শতাব্দীর মধ্যেই তিনি জীবনের যা কিছু নির্যাস গ্রহণ করেছেন এবং এই জীবনের নির্যাস গ্রহণ করতে করতেই কার্যত তার মৃত্যু চেতনার একটা রং আমরা দেখতে পাই। কিভাবে? 1 নম্বর কথা হচ্ছে, আমরা প্রত্যেকে যেমন করে ধরুন আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে থেকে মৃত্যুকে দেখি, প্রথম দিকে খুব রোমান্টিক সেটা থাকে, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, অথবা মরণে তুহু মম শ্যাম সমান, এই কথাগুলোর মধ্যে আর যাই থাক প্রকৃত মৃত্যু ছিল না, কারণ তখনও রবীন্দ্রনাথের বয়স যথেষ্ট অল্প ছিল। কিন্তু তিনি যখন শেষ জীবনে আরোগ্য বা রোগশয্যায় চলে গেলেন, তখন আমরা দেখতে পেলাম মৃত্যু তখন কিন্তু কেবলমাত্র একটা ধারণা মাত্র নয়, মৃত্যু একটা রিয়ালিটি। তিনি অসুস্থ হয়ে পড়ছেন বারবার এবং মৃত্যুর যন্ত্রণা সহ্য করছেন, যাকে ইংরেজিতে বলে নিয়ার ডেথ সিচুয়েশন, সেরকম জায়গায় কখনো কখনো রবীন্দ্রনাথ পৌঁছে যাচ্ছে। ফলে এই সব নিয়ে তার ধারণা তৈরি হচ্ছে। ধারণাটা কোথায় তিনি স্থাপন করছেন? দেখবেন তার যে আখ্যান সাহিত্য আছে, অর্থাৎ গল্প, উপন্যাস, নাটক, এমনকি কবিতার মধ্যে আমরা বারবার দেখছি যে তিনি মৃত্যুকে নানাভাবে চিহ্নিত করছেন, মৃত্যুকে নানাভাবে সম্বোধিত করছেন। আচ্ছা, আমরা মৃত্যুকে ভয় পাই কেন? এটা আমাদের একটা কমন প্রশ্ন হতে পারে। আমরা মৃত্যু নিয়ে এত ভাবি কেন? আচ্ছা, আমরা কেউ কি আছি এখানে এই ঘরের মধ্যে মৃত্যুকে যে ভয় পায় না? মানে আমরা তো কেউ ধরুন দেশপ্রেমিক নয়, যে কোনো একটা বড় উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েছি, জীবন মৃত্যু পায় ভৃত্য এরকম কিছু বলছি, তা তো নয়। মৃত্যু আমাদের ভয় দেখায়, এটা সত্যি। কেন কেন মৃত্যুকে ভয় পাই? এই 2-3টে কারণ আছে, জানেন। এটা অরিন্দম চক্রবর্তী একটা প্রবন্ধে, দার্শনিক, বলছেন যে প্রবন্ধটার নাম কেন এই দুয়ারটুকু, এই শিরোনামের একটা প্রবন্ধ। তাতে বলছেন তার একটা কারণ, ধরুন আমাদের তো বন্ধু বান্ধব পরিজন আত্মীয় থাকে, আমি মরে যাচ্ছি তারা দেখছেন, আমি মারা যাচ্ছি তারা দেখছেন, তাদের কষ্ট হচ্ছে এবং তাদেরকে ছেড়ে যেতে আমার কষ্ট হচ্ছে। এই উভমুখী কষ্টের মধ্যে কোথাও একটা মৃত্যু সম্পর্কে আতঙ্ক একটু একটু করে দানা বাঁধে। দ্বিতীয় আরেকটা পয়েন্ট হচ্ছে এই মৃত্যু মানে তো আপনি চলে যাচ্ছেন, আমি চলে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি, যে মারা যাচ্ছে সে চলে যাচ্ছে। পৃথিবী তো আর দাঁড়িয়ে থাকছে না। পৃথিবীর যা কিছু সুন্দর, তার বর্ষা শরৎ হেমন্ত, তার শীত বসন্ত, তার প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে সে রয়েছে। সেখানে যে মানুষটা চলে যাচ্ছে তার মধ্যে না একটা ঈর্ষার জন্ম হয়, তার মধ্যে একটা অভাব বোধের জন্ম হয়। ইস, চারপাশটা একই রকম সুন্দর থাকবে, শুধু আমি থাকবো না, অন্যেরা উপভোগ করবে, আমি করতে পারবো না। এই অভাব বোধ থেকেও মানুষ কষ্ট পায়। আর তৃতীয় কষ্টটা বোধহয় আরেকটু দার্শনিক। সেটা হলো এই, ভেবে দেখুন আমি কোথা থেকে এসেছিলাম আমি জানি না, এবং আমি কোথায় ফিরে যাব আমি তাও জানি না। মানে একটা নিখিল নাস্তিত্বে চলে যাব, আমরা জানি না কোথায় যাব। আপনি যদি মনে করুন বিদেশে বেড়াতে যান, ফিরে আসবেন, আপনি যখন ঘুমিয়ে পড়েন পরের দিন জেগে উঠবেন, যেখানেই যান তারপর একটা আবার পুরনো ডেস্টিনেশনে ফিরে আসার সম্ভাবনা থাকে। কিন্তু মৃত্যু আপনাকে এমন কোথাও পাঠিয়ে দেবে, সেটা পয়েন্ট অফ নো রিটার্ন। অ্যাবেন্ডন অল হোপ, ইউ এন্টার হিয়ার, সমস্ত আশা ছেড়ে চলে যান। এইটা মানুষকে আতঙ্কিত করে। একটা বাচ্চা যেরকম অন্ধকার ঘরে ঢুকলে ঠাহর করতে পারে না সে কোথায় এলো, মৃত্যু সম্ভবত এরকম একটা অন্ধকার ঘরের মতন তাকে আতঙ্কিত করে।
মানুষকে আতঙ্কিত করে, তাকে মানে মানুষকে, আমরা আমাদের সবাইকে। না হলে দেখুন, আমরা তো কেউ মরে দেখিনি, কেমন লাগে? এমনও তো হতে পারে মৃত্যু ভয়টা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। আমরা জানি না, আমরা কেউ জানি না, রবীন্দ্রনাথও জানতেন না। কিন্তু রবীন্দ্রনাথ ধাপে ধাপে যে মৃত্যুগুলিকে প্রত্যক্ষ করেছেন তার একটা বিবরণী আমরা পাচ্ছি। আমার বলে রাখা ভালো, রবীন্দ্রনাথকে যে মৃত্যুগুলি ভীষণভাবে নাড়া দিয়েছে তার একটা তালিকা যদি আমরা একটু শুনে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি কি বলতে চাইছি। 1875 মা সারদা দেবীর মৃত্যু। 1884 নূতন বৌঠান কাদম্বরী দেবীর মৃত্যু, মানে আত্মহত্যা। তার 1.5 মাস পরে 1884 শেষ দাদা হেমেন্দ্রনাথের মৃত্যু। 1889 ভাইপো বলেন্দ্রনাথের মৃত্যু। 1902 স্ত্রী মৃণালিনী দেবীর মৃত্যু। 1903 মেজ মেয়ে রেণুকার মৃত্যু। 1905 বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু। 1907 যেটা স্যার বললেন, ছোট ছেলে সমীন্দ্রনাথের মৃত্যু, সমী। 1908 মেজ জামাই সত্যেন্দ্রনাথের মৃত্যু। 1918 বড় মেয়ে মাধুরীলতার মৃত্যু। ভেবে দেখুন, একটা ছোট্ট ডিউরেশনে, অল্প সময়ের ব্যবধানে রবীন্দ্রনাথের উপর একের পর এক আছড়ে পড়ছে মৃত্যুর যন্ত্রণা। রবীন্দ্রনাথ প্রত্যক্ষ করছেন। প্রথম মৃত্যু যেটা রবীন্দ্রনাথ তার বালক বয়সে অনুভব করেছিলেন, সেই মৃত্যুটা না তাকে না ততটা ছুঁতে পারেনি, যেটা আমার আপনার সবচাইতে বড় আঘাতের মৃত্যু বলে মনে হতে পারে, মায়ের মৃত্যু। এটা ভারী আশ্চর্য লাগে আমাদের। আমরা জীবন স্মৃতির সেই অংশটাকে একটু উল্লেখ করতে চাই, যেখানে রবীন্দ্রনাথ এই কথা বলছেন, ইতিপূর্বে মৃত্যুকে আমি কোনোদিন প্রত্যক্ষ করি নাই। মায়ের যখন মৃত্যু হয় আমার তখন বয়স অল্প, অনেকদিন হইতে রোগে ভুগিতেছিলেন, কখন যে তাহার জীবন সংকট উপস্থিত হইয়াছিল তাহা জানিতেও পাই নাই। তার একটা কারণ, রবীন্দ্রনাথ যতই জমিদার তনয় হন না কেন, আপনারা প্রত্যেকেই জানেন তার মধ্যে কিন্তু একটা ভীষণ একাকিত্ব ছিল। তিনি জীবন যাপন করেছেন একটা বড় সময়, বাল্য জীবন, ভৃত্যরাজতন্ত্রে। ঠিক এই নামেই কিন্তু জীবন স্মৃতিতে একটা চ্যাপ্টার আছে। সেখানে না মাকে তিনি কম পেয়েছিলেন। রামায়ণ মহাভারতের কিছু গল্প শোনাবার জন্য কখনো কখনো মা ডেকে পাঠাতো, বরং আমরা অনেক সৌভাগ্যবান যারা সহজে আমাদের মাকে খুব কাছে পেয়েছি। রবীন্দ্রনাথ কিন্তু সেই সময় মাকে কাছে পাননি। অথচ দেখুন, মায়ের মৃত্যুটা কোথাও রবীন্দ্রনাথকে কিন্তু একটা কোথাও অনুভবের একটা গোপন কুটুরিতে ধাক্কা যে দিয়েছিল বোঝা যায় একটা কবিতায়। রবীন্দ্রনাথ বলছেন, মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরের শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। একটা ব্যাপার হয় কি, ভেবে দেখুন, অল্প বয়সে যে বালক মাকে হারিয়েছে, অনেক সময় আমরা দেখেছি সে যদি প্রতিভাবান বালক হয় তার একটা নেগেটিভ মাইন্ডসেট হয়ে যায়। এই দুটো উদাহরণ দিচ্ছি। একটা হচ্ছে শার্ল বোদলেয়ার। বোদলেয়ার খুব বড় কবি ছিলেন, তাকে কবিদের রাজা বলা হতো ফ্রান্সে। ফরাসি কবিতা, ফরাসি আধুনিক কবিতার তিনি একটা দিকপাল ছিলেন, কোনো সন্দেহ নেই। আরেকজন হচ্ছেন আর্থার শোপেনহাওয়ার, জার্মান দার্শনিক, যার দ্বারা প্রভাবিত হয়েছেন হিটলার।
কিন্তু তার দর্শনের মধ্যেও একটা নেগেটিভিটি ছিল, ঋণাত্মক ব্যাপার ছিল। আমাদের সাহিত্যে আমরা ঈশ্বরগুপ্তকে দেখেছি, অল্প বয়সী মা চলে গেছেন, আর সেই সময় ঈশ্বরগুপ্তের মনে একটা অদ্ভুত ত্যাগছাপ মনোবৃত্তি তৈরি হয়ে গেছিল। এরা সবসময় তিক্ত পৃথিবীকে দেখেছে। শোপেনহাওয়ার দেখেছেন, বোদলেয়ার দেখেছেন। মা থাকা না থাকা প্রধানত প্রতিভাবান বালকের কাছে একটা বড় তফাৎ এনে দেয়। রবীন্দ্রনাথের তেমন হলো না। তার কারণ একজন চলে এলেন তার জীবনে, যিনি তার অনেকগুলি শূন্যতা একসঙ্গে ভরাট করেছিলেন। তিনি কাদম্বরী দেবী। একটা সত্যিকারের রিসার্চ হওয়া উচিত রবীন্দ্রনাথের জীবনে কাদম্বরীর সত্যিকারের অবদানটা কেমন, সেইটা অনুভব এবং তথ্য প্রমাণ দিয়ে, শুধু অনুমান দিয়ে নয়, এটা প্রুভ করার মতন একটা রিসার্চের পরিসর কিন্তু আমাদের মধ্যে রয়েছে। রবীন্দ্রনাথ প্রতিভাবান ছিলেন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তাকে এই মহাকবি বানিয়ে দেওয়ার পিছনে কাদম্বরীর কতদূর অবদান ছিল সেটা বোধহয় রিসার্চেবল। আমরা অনেক গাল গল্প শুনেছি, জানেন তো, রঞ্জন বন্দ্যোপাধ্যায় এটসেট্রা, অনেকেই খুব খারাপ করে। আমরা তো কোনো মেহনত করে রবীন্দ্রনাথকে পাইনি, বাই বার্থ বাঙালি হিসেবে রবীন্দ্রনাথকে পেয়ে গেছি। সেই জন্য খোলা বাজারে তাকে নিয়ে গসিপ করতে আমাদের কোথাও আটকায় না। কিন্তু ভেবে দেখুন তো, সহজে বলা যায় রবীন্দ্রনাথের সাথে তার বৌদির একটা প্রেম ছিল। তারা খুব বয়সের তফাতে ছিলেন না, এটা ফ্যাক্ট। কিন্তু আচ্ছা, আমরা তো এটাও দেখেছি না, ধরুন আমরা তো ঘরে বাইরে পড়েছি, ঘরে বাইরে বউ ঠাকুরের সাথে নিখিলের যে সম্পর্কটা ছিল সেটা কি আদৌ প্রেম? ডিপেন্ডেন্স বলেও তো একটা কথা আছে না, নির্ভরতা। আপনারা যারা অনেকটাই বড়, আমি মাস্টারমশাইদের কথা বলছি না, স্টুডেন্টদের কথা, তারাও তো বড় হয়ে গেছেন। অনেক সময় এটা মনে হয় না যে আপনি সবচেয়ে নির্ভর করতে পারেন যাকে, সে হয়তো প্রথাগতভাবে আপনার কোনোভাবে সম্পর্কিত নয়। ভেবে দেখবেন, সব সম্পর্কে কি কোনো নাম হয়? আমরা তো কত কত মানুষের সাথে সারা জীবনে মিশি, সব সম্পর্ককে কি আমরা কোনো নমেনক্লেচারের ফ্রেমে আটকাতে পারি? ভেবে দেখবেন। আর বন্ধু যেমন নন্দিনী আর বিশুর মধ্যে ছিল, যেমনটা দামিনী আর শ্রীবিলাসীর মধ্যে ছিল প্রথম দিকে, পরে শচীশ চলে যাওয়ার পর তাদের সম্পর্কটা বদলে যায়। এই বন্ধুত্বের কোনো দাম নেই। আমার তো নিজের মনে হয়েছে, যেমন রগরগে একটা চেহারায় কেউ কেউ এই সম্পর্কটাকে নির্দিষ্ট করতে চান, আমার তা মনে হয় না। এটা ছিল একটা সত্যি নির্ভরতার সম্পর্ক। তুমি পারবে বিহারী বাবুর মতো কবিতা লিখতে? রীতিমতো রবীন্দ্রনাথকে এইভাবে উত্তেজিত করছেন কাদম্বরী। আর রবীন্দ্রনাথ ওই বিশেষ বয়স সন্ধিতে, যখন মানুষ বকে যায়, এবং আমরা জানি ঠাকুর বাড়িতে বকে যাওয়ার প্রচুর উপাদান ছিল, তার বদলে তিনি একজন শ্রেষ্ঠ কবি হওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ছেন। তো ঠিক আছে, না না, ঠিক আছে, আমি হয়তো বেশি চেঁচিয়ে ফেলেছি, রবীন্দ্রনাথই হয়তো রেগে যাচ্ছেন তাতে। তো সুতরাং আমার হচ্ছে না, এটাই শোনা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ নিজেই স্টেটমেন্ট দিচ্ছেন, আমার 24 বছর বয়সে সময় মৃত্যুর সঙ্গে যে পরিচয় হইল তা স্থায়ী পরিচয়। এই মৃত্যু কাদম্বরী দেবীর মৃত্যু। এই মৃত্যু যে প্রতিক্রিয়া তার তৈরি করেছিল, তাতে অসংখ্য কবিতার জন্ম হয়েছিল,
তারকার আত্মহত্যা বলে একটা কবিতা আছে, দেখবেন যত হাসে ততই সে দহে, এ ধরনের কথা সেখানে বলা হয়েছে। বইটা এখানেই আছে, আর বইটা তুলে পড়তে ইচ্ছে হচ্ছে, বরং এখানে আমাদের বেশ ঘরোয়া আলোচনার মতন রয়েছে, ক্যাট করে বই পড়তে ভালো লাগছে। বা ধরুন তুমি কি কেবলই ছবি, পরে বলাকায় তিনি যখন লিখছেন শুধু পটে লিখা, ওই যে সুদূর নিহারিকা, এটা কিছু একটা গন্ডগোল আছে জানেন তো, এটা ঠিক পারফেক্টলি আসছে না, সাউন্ড ফ্লাকচুয়েট করছে বিষয়। কেন বলুন তো, আমাকে পছন্দ করছে না? না ওই জ্যাকে দীর্ঘদিনের অব্যবহার আপনার গলা এমনি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি হেঁড়ে গলায় খুব ভালো চেঁচাতে পারি, কারণ আমাকে সবসময় খুব বড় ক্লাস নিতে হয়। আর ঠিক আছে এবার ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছেন? লাস্ট পেজ একদম ব্যাস তাহলেই হবে। চিঠিপত্রের 11 খণ্ডে রবীন্দ্রনাথ লিখছেন, আমার যে পরমাত্মীয় আত্মহত্যা করে মরেন, শিশুকাল থেকে আমার জীবনের পূর্ণ নির্ভর ছিলেন তিনি। ওই ডিপেন্ডেন্স বললাম না, একেবারে আক্ষরিক অর্থে এই শব্দটাই ব্যবহার করছেন, পূর্ণ নির্ভর ছিলেন তিনি শিশুকাল থেকে। মানে রবীন্দ্রনাথের একদম মানে সেই বয়স থেকে। তাই তার আকস্মিক মৃত্যুতে আমার পায়ের নিচের থেকে যেন পৃথিবী সরে গেল, আমার আকাশ থেকে আলো নিভে গেল, আমার জগৎ শূন্য হলো, আমার জীবনের স্বাদ চলে গেল। জীবনকে মৃত্যুর জানালার ভিতর থেকে না দেখলে তাকে সত্যরূপে দেখা যায় না। যে মানুষটা পরে বলবেন আলো যবে ভালোবেসে মালা দেয় আধারের গলে, সৃষ্টি তারে বলে, সেই মানুষটা এইভাবে মৃত্যুকে দেখছে। একটা বড় মৃত্যুর ধাক্কা তার নির্ঝরের স্বপ্নভঙ্গ ঘটিয়ে দিচ্ছে, তার ব্যক্তি জীবনের নির্ঝরে। এবং আমরা দেখেছি এই মৃত্যুর পর রবীন্দ্রনাথের যে লেখা, সেই লেখাটা সম্পূর্ণ বদলে যাচ্ছে। গুণে মানে প্রতিভায় একজন প্রতিভাবান তরুণ একজন অসামান্য তরুণে পরিণত হচ্ছে এই ধাক্কায়। জীবদ্দশায় একজন মহিলা রবীন্দ্রনাথের জীবনকে অনেক বেশি পরিপূর্ণ করার চেষ্টায় ব্রতী ছিল, মৃত্যু দিয়ে তিনি আরো বেশি করলেন সেটা। কার্যত আমি বলবো কাদম্বরী দেবী মৃত্যু দিয়ে জীবনকে জিতে নিলেন। রবীন্দ্রনাথ তারপর যে জায়গাগুলিতে যেতে যাচ্ছেন আমরা দেখেছি, সেখানে রবীন্দ্রনাথ একটা ব্যস্ততার জগতে চলে যাচ্ছেন। আর সেই ব্যস্ততার পাশাপাশি আমরা এটাও দেখতে পাচ্ছি একটার পর একটা মৃত্যু কিন্তু তাকে ছেড়ে যাচ্ছে না। আমি মৃত্যুর একটা তালিকা আপনাদের শুনিয়েছিলাম, ভেবে দেখুন যে বয়সে যে সময়ে রবীন্দ্রনাথের বাবার মৃত্যু হচ্ছে, মায়ের মৃত্যুর কথা তো জানেননি, বাবার ভূমিকা ছিল মারাত্মক রবীন্দ্রনাথের জীবনে। রবীন্দ্রনাথকে কোনো স্কুলে পড়ানো যেত না, আপনারা জানেন প্রথাগত স্কুলিং থেকে পড়া উচিত আমার। কোনো বিদ্যায়তন রবীন্দ্রনাথের প্রতিভাকে বুঝতেই পারে না। যখন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে নিয়ে যাচ্ছেন হিমালয়ে, নিজের হাতে করে ছেলেকে শেখাচ্ছেন। এই প্রতিভাকে বোঝার ক্ষমতা নর্মাল স্কুলে ছিল না, অন্য স্কুলগুলো ছিল না। এবং এই স্কুল পড়াতক বালক পরে কিন্তু বিশ্বভারতীর মতন একটা শিক্ষায়তন তৈরি করবেন, আমরা যেন ভুলে না যাই। মানে এই ব্যাপারটা রবীন্দ্রনাথের জীবনকে ঘিরে এইভাবে বিবর্তিত হয়েছে। 1905 বঙ্গভঙ্গের সময়টায় আমরা দেখলাম তার সেই অবলম্বন বাবার মৃত্যু হচ্ছে। কি আশ্চর্য সমাপতন বলুন তো। রবীন্দ্রনাথ ঝাঁপিয়ে পড়ছেন যখন নাকি বাংলার মাটিকে এক রাখার জন্য, বাংলার জলকে পবিত্র রাখার জন্য, বাংলার আকাশকে নির্মল রাখার জন্য, তখন তিনি ব্যক্তিগত জীবনে হারাচ্ছেন। তারও আগে রবীন্দ্রনাথ হারাচ্ছেন তার স্ত্রী মৃণালিনী দেবীকে একদম শতাব্দীর গোড়ায় 1902-এ। এ আর তোমার কাজ নয়, বুঝলে, এ রবি ঠাকুর ছাড়া আর পারবে না কেউ। তাকে আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার করে আনা তো যাবে না, ধরো প্ল্যান চেট করেও যাবে না।
তো ফলে এইটা আমাদের সহ্য করতে হবে। আপনারা যদি ক্ষমা না করে দেন তাহলে আমি প্রসিড করতে পারি, আর তারিখ করবো। কি অবস্থা, এমন নাচা নেচেছো তোমরা যে তারপর থেকে সেই যে কাপড় শুরু হয়েছে এখনো কেঁপে যাচ্ছে। আমি মৃত্যুর চেয়ে বড় এই কথা রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন। এই কথা বলে যাব আমি চলে, এইটা বিশ্বাস করতেন। কিন্তু যে মৃত্যুর ব্যাপারটা স্যার আমাদের বললেন, খুব সঙ্গত কারণেই বলেছেন, সেইটা একটু বলি। তাতে বোঝা যায় রবীন্দ্রনাথ কি পরিমাণ বিউটিফুল ছিলেন। মানে এই জিনিসটা না আমরা শিখতে পারবো না, কারণ আমরা তো রবীন্দ্রনাথের মতো প্রতিভাবান নই প্র্যাকটিক্যালি। সমীন্দ্র মারা গেল, তার পরের দিন তাকে কলকাতায় ফিরতে হবে। ভারতী পত্রিকার জন্য তখন একটা কিস্তি লেখা গোরা তখন প্রকাশিত হচ্ছে ধারাবাহিকভাবে। তাকে সেই গোরাটা জমা দিতে হবে। আমরা হলে কি করতাম? আমরা তছনছ হয়ে যেতাম। আমরা কখনোই কোনো না কোনো একটা ওজোর খাড়া করতাম, কোনো একটা অজুহাত খাড়া করতাম, না পারিনি এই জন্য। তিনি এইসব কিচ্ছু করছেন না। তিনি কি করছেন? আমরা চিঠিপত্র 4-এ দেখতে পাচ্ছি, যেটা ঠিক উনি বলছেন, আমি সেটা পড়ে যাচ্ছি উইদিন কোটেশন। সমী যে রাত্রে চলে গেল, তার পরের রাত্রে রেলে আস্তে আস্তে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে। কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই। মন বললে কম পড়েনি, সমস্তর মধ্যে সবই রয়ে গেছে, আমি তারই মধ্যে। দেখুন, থিওরিটিক্যালি এই কথা বলা যায়, কিন্তু প্র্যাকটিক্যালি ভাবুন, আপনার খুব প্রিয়জন মারা গেছে, আপনার স্বাভাবিক রিয়াকশন কি হবে? আপনি হয় হাউ হাউ করে কাঁদবেন, নাহলে খুব চাপা, ঠোঁট চাপা কান্নায় ভেতরে ভেতরে খান খান হয়ে যাবেন, কোনো একটা হবে। রবীন্দ্রনাথ পরের দিন কাজ করতে যাচ্ছেন। এটা জেনে আমাদের প্রাথমিক ধারণা কি হয় জানেন? রবীন্দ্রনাথ মানুষটা একটু নিষ্ঠুর ছিলেন, কিন্তু তার নয়। আমাদের শোক কেমন জানেন? আমাদের শোকের আয়ু বড় সংক্ষিপ্ত। সবচেয়ে প্রিয়জন মারা গেলেও আমরা ওই 7 দিন ধরে ভেউ ভেউ করে কাঁদবো, তারপর ভুলে যাব। রবীন্দ্রনাথ কিন্তু এই শোকটুকু অক্ষরে অক্ষরে জমিয়ে রেখেছিলেন। যখন গীতাঞ্জলি লিখছেন, জীবনে যত পূজা হলো না সারা, জানি হে জানি তাও হয়নি হারা, যে ফুল না ফুটিতে ঝরেছেন ধরণীতে, যে নদী মরুপথে হারালো ধারা, জানি হে জানি তাও হয়নি হারা। এগুলো সমীর জন্য লিখছে। একজন প্রতিভাবান কি পারে? তার শিল্পে, তার সাহিত্যে, তার সিনেমায়, তার লেখায়, তার রেখায় কাছের মানুষকে চিরজীবী করে রাখতে পারে, মৃত্যুর উপর ডাকাতি করতে পারে। রবীন্দ্রনাথ ঠিক সেটা করেছিলেন। আমরা হলে কাঁদতাম, ফুরিয়ে যেত সব। ব্যক্তিগত ডায়েরির এক কোনায় হয়তো পড়ে থাকতো তার স্মৃতি, কিন্তু রবীন্দ্রনাথ করলেন কি? গীতাঞ্জলি পরে যা নোবেল প্রাইজ পাবে, তার অক্ষরে অক্ষরে সমীকে চিরজীবী করে রেখে দিলেন। তার পুত্র শোক এত দামি একটা কবিতার নির্যাস হয়ে উঠল। রবীন্দ্রনাথ এটা পারতেন। রবীন্দ্রনাথের জীবন আমাদের শিক্ষা দেয়, যেমন রবীন্দ্রনাথ যেভাবে মৃত্যুকে কমব্যাট করেছেন, সেটাও আমাদের কম শিক্ষা দেয় না। ভেবে দেখুন, রবীন্দ্রনাথ বলছেন এই কথা, সংসারের তরণীটি নানা প্রকার তুফানের উপর দিয়ে ভাসিয়া চলেছি, কবে একটা বন্দরে টেনে এনে নোঙর ফেলতে পারবো জানি নে। বিঘ্ন বিপত্তি যদি এতই উত্তাল হয়ে উঠবে, তাহলে ভাগ্য এতগুলো কাজ এই সময় চাপালে কেন? মানে তখনও কাজের কথা উনি ভাবছেন, তখনও তিনি ভাবছেন। আপনাদের উপাচার্য মহাশয়ের সাথে আমি আসছিলাম যখন নতুন করে এই বিশ্ববিদ্যালয়টাকে গড়ে তুলবেন, তার এই স্বপ্নের কথা তিনি বলছেন। আমার খুব মনে পড়ে যাচ্ছিল, নিশ্চয়ই তার সাথে তুলনা করছি না, কিন্তু রবীন্দ্রনাথ ভাবছিলেন যে তিনি একটা বিশ্বভারতী করবেন। সব টাকা শেষ হয়ে গেছে,
সমস্ত গয়না পর্যন্ত তিনি মুদ্রায় কনভার্ট করেছেন। তারপর 1913 যখন নোবেল প্রাইজ পেলেন, সেই নোবেল প্রাইজ পাওয়ার টাকাটুকু পর্যন্ত ইনভেস্ট করলেন যাতে বিশ্বভারতী এবং মানে শান্তিনিকেতন এবং শ্রীনিকেতনের সব কাজগুলি হয়, গ্রামীণ ব্যাংক তৈরি হয়, পয়ঃপ্রণালী পরিষ্কার হয়। রবীন্দ্রনাথ এটা করছেন, মানে তিনি জমিদারির থেকে আসমানদারি করেছেন বেশি, আমরা সেটা বুঝতে পারি। যেদিন মাধুরীলতা মারা গেল, তার বড় মেয়ে, খুব আদরের বড় মেয়ে, এবং তাকে ঘিরে তার যথেষ্ট কষ্ট ছিল, কারণ বিহারীলালের ছেলেটি তার প্রতি খুব সুবিচার করে, যে জামাই বড় দাগা দিয়েছিল রবীন্দ্রনাথকে। সেই দিনও বিচিত্রার আসর বসেছিল রবীন্দ্রনাথের বাড়িতে। মাধুরীলতা যেদিন মারা গেল সেদিনও বিচিত্রার আসর বসেছিল রবীন্দ্রনাথের বাড়িতে। পিতৃস্মৃতিতে রথীন্দ্রনাথ বলছেন, তার কথাবার্তা থেকে একজনও কেউ ঘুণাক্ষরেও জানতে পারলেন না যে মর্মান্তিক দুর্ঘটনা হয়ে গেছে। মনে কি অবস্থা নিয়ে বাবা তাদের সঙ্গে সদালাপ করেছেন। এটা না ঠিক নিষ্ঠুরতা নয়, এটা হচ্ছে প্রতিভার লক্ষণ। আমরা গড়পড়তা মানুষ এটাকে বুঝবো না। আমাদের কাছে ব্যক্তি সম্পর্ক গুরুত্ব পায় এবং সেটা কোনো দোষের নয়। রবীন্দ্রনাথের কাছে পেত না তাও নয়, কিন্তু রবীন্দ্রনাথ এটা ভাবতেন রবীন্দ্রনাথকে এই কাজগুলো করতে হবে, না হলে তিনি কখনো স্থির হতে পারেন না। আচ্ছা, আপনারা তো নিজেরা রবীন্দ্রনাথ নিয়ে পড়ছেন আরো, এমন তো নয় বাঙালিকে রবীন্দ্রনাথ শেখানোটা আমার এই পোডিয়ামে বসেই আমি প্রথম করছি দাঁড়িয়ে, না। আমার একটা জিনিস মনে হয়, আপনাদের তা কখনো মনে হয় না? রবীন্দ্রনাথের সবচেয়ে বড় কৃতিত্ব কি জানেন? রবীন্দ্রনাথের সবচেয়ে বড় কৃতিত্ব এই, 20-21 বছর বয়সেই তিনি জানতেন তিনি অসম্ভব প্রতিভাবান। এই নবীন সেন তার গলায় মালা পরাচ্ছেন, এই বঙ্কিমচন্দ্র তাকে বঙ্গদর্শনের ছাপার অক্ষরে প্রশস্তি করছে, গোটা বাংলা ধন্য ধন্য করছে। এই তিনি ইউরোপে যাবেন বলে প্রস্তুত হচ্ছেন, ঠাকুরবাড়ির অন্দরমহলেও তাকে নিয়ে হই হই একটা মেজাজ। তখন 21 বছর বয়স। ভেবে দেখুন, রবীন্দ্রনাথ বাঁচবেন 81 বছর পর্যন্ত। আপনারা ভাবতে পারেন আমাদের দেশে, আমরা তো ঋত্বিক ঘটকদের দেখেছি, আমি কিন্তু খুব সম্মান করি তাকে, এত বেশি প্যাম্পার্ড হওয়ার পর, এত বেশি সামাজিক প্রতিষ্ঠা হওয়ার পর, এত বেশি তাকে নিয়ে মাতামাতি হওয়ার পরও 60 বছর ধরে তিনি তার প্রতিভাকে প্রতিপালন করবেন। আমার এটা সবচাইতে আশ্চর্য লেগেছে। রবীন্দ্র জীবনকে যখন আমি আবার নিরীক্ষণ করি, আমার মনে হচ্ছে এটা সবচাইতে বড় ব্যাপার। রবীন্দ্রনাথ নিজেকে প্রতিভাবান বলে চেনার পরও 60 বছর, অন্তত 60 বছর তার প্রতিভাকে প্রতিপালন করেছেন, প্রতি বছর নিজেকে আরো বেটার করেছেন। আপনারা অনেকেই কবিতা পড়েন, দেখবেন একটা কবিতার ভালো ধাঁচা পেয়ে গেলে, এমনকি সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়রা সেই পথেই চলেন। রবীন্দ্রনাথ কিন্তু বারবার বদলাচ্ছেন। ভেবে দেখুন, ভগ্ন হৃদয় যেমন লেখা, মানসী তেমন লেখা নয়, মানসী যেমন সোনারতরী তেমন নয়, বলাকা তেমন নয়, মহুয়া তেমন নয়, গীতাঞ্জলি গীতিমাল্য গীতালি তেমন নয়। শেষ দিকের লেখাগুলো তো সম্পূর্ণই আলাদা। রবীন্দ্রনাথ বারবার নিজেকে ভাঙছেন, পাল্টাচ্ছেন। কমপ্লিসেন্ট হওয়া যাকে বলে না, সন্তুষ্ট হওয়া, এটা রবীন্দ্রনাথের ধাতে ছিল না। ভেবে দেখুন, আমরা সেমিনার করছি, আমি বলছি কি সুন্দর এসি চলছে, দেখুন 24-এ, আপনারাও বেশ ভালো আছেন। যদি এসিটা দুম করে বন্ধ হয়ে যায়, পাখা চলবে। রবীন্দ্রনাথ বীরভূমে 45 ডিগ্রি সেন্টিগ্রেডে কবিতা লিখছেন, প্রতিদিন 2-3টে করে, উপন্যাস লিখছেন, গল্প লিখছেন, নাটক লিখছেন। বীরভূমে যারা না কাটিয়েছেন তার দৃশ্য আপনারা কল্পনাও করতে পারবেন না। এবং তখন এসি তো দূরের কথা, বৈদ্যুতিক আলো পাখা নেই। এই অবস্থায় রবীন্দ্রনাথ কিন্তু মানে ক্রিয়েটিভ জায়ান্ট ছিলেন, জানেন তো। আমার কোথাও কোথাও মনে হয় রবীন্দ্রনাথ একজন ময়দানবের মতো, ময়দানব যেরকম সৃষ্টিশীল ছিলেন না, সেই রকম মানুষ। ফলে তার মৃত্যু ভাবনাটাও না
আমাদের মতো গড়পড়তা হবে না। কেন হবে না জানেন? আচ্ছা ভেবে দেখুন, আপনি কল্পনা করুন আপনার বাড়িতে নিশ্চয়ই সেই রকম বয়সী কেউ না কেউ আছে। আপনি 80 বছর বয়সে একজন বৃদ্ধ বা বৃদ্ধাকে কি করতে দেখেন? তিনি যদি বাড়ির একজন বেশ সম্ভ্রান্ত কর্তা হন, তাহলে তাকে কি সম্পত্তি দেবেন সেই নিয়ে উকিলকে ডাকেন, পরামর্শ করেন, একে এত পার্সেন্ট, একে এত পার্সেন্ট, ইত্যাদি ইত্যাদি। অথবা নিজের জন্য কোথায় অ্যান্টিবায়োটিকটা আছে, জীবনদায়ী ওষুধগুলো কোথায় কোথায় আছে। 80 বছর মানে যে কোনো সময় মৃত্যু এসে দাঁড়াতে পারে, হঠাৎ একদিন অচানক। অথবা মোস্ট লাইকলি যে যে ধর্মে বিশ্বাস করে সেই ধর্মের দেবতাকে ডাকতে থাকেন, আমাকে তুমি উদ্ধার করো, আমি যেন মানে মৃত্যুর পর চমৎকার একটা এইরকম একটা শান্তি দুনিয়া পাই, এটসেট্রা। 80 বছর বয়সের জন্মদিনে রবীন্দ্রনাথ লিখছেন সভ্যতার সংকট। কল্পনা করতে পারেন 80 বছর বয়সে তিনি ভাবছেন গোটা পৃথিবীর কথা, এই পৃথিবীর কি হবে। রবীন্দ্রনাথ যখন 80 বছর বয়সে জন্মদিন পালন করছেন, আপনারা প্রত্যেকেই জানেন দ্বিতীয় মহাযুদ্ধ তখন একেবারে তুঙ্গে, 40 হয়ে গেছে তখন। 39-এ দ্বিতীয় মহাযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছিল, জার্মানি পোল্যান্ড আক্রমণ করে ফেলেছিল। এই মানুষটার কথা বলছি আমরা, যিনি ধর্মচর্চা করছেন না, ব্যক্তিগত পুণ্যের কথা ভাবছেন না, সম্পত্তি সমর্পণের কথা ভাবছেন না, অথবা এ কথাও ভাবছেন না যে আমার কোথায় অপারেশন হবে বা কি এটসেট্রা। না, তিনি ভাবছেন তার সেই সব অজানা সন্ততিদের কথা। তিনি যে পৃথিবীর কবি, গোটা পৃথিবীর দুশ্চিন্তা তার মাথায়। এই পৃথিবীর পরিত্রাণ, এই সভ্যতার পরিত্রাণ কোন পথে হবে, সেখানেও তিনি বলছেন মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। মানে এত দুর্দিনেও দ্বিতীয় মহাযুদ্ধ মানে কি? মানুষের মৃগয়ায় মানুষ অসহায় শিকারে পরিণত হচ্ছে। এত মৃত্যু মানুষ কখনো দেখেনি। রবীন্দ্রনাথ কিন্তু ভাবছেন মানুষই পারবে। জানেন তো, আমাদের 5 বছর 10 বছর 15 বছরে যখন দম বন্ধ হয়ে যায়, আমরা ভাবি পৃথিবীর কোনো পরিত্রাণ নেই। কিন্তু আপনারা যদি 5000 বছরের ইতিহাসের দিকে একবার ফিরে তাকান, দেখবেন অনেক পতনের পরেও আবার উত্থান ঘটেছে। মানুষ কিন্তু ফিনিক্স পাখির মতন বারবার নিজেকে ঝলসে নিয়ে আবারও নতুন হয়ে দিগন্তে উড়ান দিয়েছে। সেই গুহা মানব থেকে আজকের যে নাকি নক্ষত্র বিজয় করতে চায়, অনামা যে মানুষটা স্পেনের আলটামিরায় ছবি এঁকেছিল, তার থেকে যখন ভ্যালেন্টিনা টেরেস্কোভা কিংবা ইউরি গ্যাগারিনের কাছে সে পৌঁছে যায়, এটা মানুষের উন্নতি নয়? এটা মানুষের উন্নতি নয়? সুতরাং রবীন্দ্রনাথ এই মানুষকে বিশ্বাস করতে চেয়েছিলেন, এই মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ মনে করেছিলেন, সমসাময়িক মানুষ নয়। হ্যাঁ, আমার দেখা অভিজ্ঞতার মানুষগুলো তত ভালো নাও হতে পারে, কিন্তু মানুষ শেষ পর্যন্ত কোথাও মানুষের জন্যই একটা সুদিন নিয়ে অপেক্ষা করে রয়েছে, এটা তিনি গভীরভাবে বিশ্বাস করতেন। আর বিশ্বাস করতেন বলেই তার মধ্যে আমরা একটা অদ্ভুত জিনিস দেখেছি। যখন তার স্ত্রী মারা গেছেন, মনে হতে পারে খুব স্বার্থপরতা, সেই দিনও আমরা একটা দেখছি বিকেলে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর সঙ্গে জাতীয় শিক্ষা পরিষদ নিয়ে আলোচনা করছেন তিনি। বুঝতে দিচ্ছেন না। দেখুন, একটা শোকের খুব বিজ্ঞাপিত প্রকাশ আছে, আপনারা প্রত্যেকে জানেন। হায় হায় আমি বড় দুঃখী, সেলফ পিটি বলে তাকে। কিন্তু আর একটা ব্যাপারও আছে, যেখানে এই সেলফ পিটিটা থাকে না, আত্মকরুণাটা থাকে না, তার মানে তার দুঃখ কম থাকে তা কিন্তু নয়। তার বুকের পাঁজর হয়তো জ্বলে যাচ্ছে। আমরা তো জানি মোমবাতি যখন নিজেকে দহন করে তখনই তার আলোটা জ্বলে। এক্স্যাক্টলি রবীন্দ্রনাথের ক্ষেত্রে তাই হচ্ছে। প্যারাফিনের মতো নিজেকেই দগ্ধ করছেন, আর তার আলোয় চারপাশকে উজ্জ্বল করে তুলছেন, যে আলোটা তার সৃষ্টির আলো।
রবীন্দ্রনাথ এই জিনিস করেছেন, একবার নয় বারবার। এখানে আর একটা পয়েন্ট আছে, আমি এতক্ষণ ব্যক্তির কথা বলছি যারা রবীন্দ্রনাথের সাথে সরাসরি রিলেটেড ছিলেন। ভেবে দেখুন, রবীন্দ্রনাথ প্রথম মহাযুদ্ধ দেখেছিলেন। আমরা বলাকার কবিতাগুলোর মধ্যে দেখেছি রবীন্দ্রনাথ প্রথম মহাযুদ্ধে মৃত্যুর মিছিল দেখেছিলেন। রবীন্দ্রনাথ তার স্যার উপাধিটা ছেড়েছিলেন কেন সেটা তো আমরা সবাই জানি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য। আমরা কি জানি না বক্সায় গুলি চালালে রবীন্দ্রনাথ কতটা রিয়াক্ট করেছিলেন? আমরা কি জানি না হিজলিতে গুলি চালানোর পর রবীন্দ্রনাথ কতটা রিয়াক্ট করেছিলেন? অর্থাৎ রবীন্দ্রনাথ শুধু ব্যক্তিগত ক্ষতির কথা ভাবেননি, গোটা পৃথিবীতে যেখানে মৃত্যু ঘটছে, গোটা পৃথিবীতে শাসকরা যেখানে এই মৃত্যু ঘটাচ্ছে, রবীন্দ্রনাথ তাকে রিয়াক্ট করছেন এবং সেই রিয়াকশন থেকে কোথাও রক্তকর্মীর মতো নাটক লেখা হচ্ছে, মুক্তধারার মতো কোথাও নাটক লেখা হচ্ছে। মৃত্যু কি তার সাহিত্যে আমরা কম দেখেছি? ভেবে দেখুন, যে নাটকটাকে আমরা প্রথম আধুনিক নাটক বলে মনে করি, যে চরিত্রটাকে আমরা প্রথম আধুনিক নাটকীয় চরিত্র মনে করি, যার মধ্যে সংশয় আছে, অনেকটা শেক্সপিয়ারের মতোই আছে, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, এইরকম আছে, সেটা হচ্ছে বিসর্জন। আপনারা যারা জয়সিংহ পড়েছেন জানেন, একদিকে প্রভু, একদিকে তার পালক পিতা, একদিকে দেশের রাজা গোবিন্দ মাণিক্য, একদিকে যেটাকে অন্নদাতা পিতা বলে তিনি মনে করতেন সে, দুদিকে দুরকম টান, মাঝখানে সে কি করছে? এও তো রক্তের মতো রাঙা দুটি জবা ফুল বলে রক্তের বিনিময়ে তিনি কার্যত একটা গ্রন্থি মোচন করছেন, একটা কোথাও চলে যাওয়ার মতন একটা উপায় তৈরি করছেন। ভেবে দেখুন, যখন আপনারা চতুরঙ্গ পড়েন, রবীন্দ্রনাথের উপন্যাস চতুরঙ্গ যারা পড়েন তারা তো প্রত্যেকেই জানেন একটার পর একটা মৃত্যু কেমন করে নতুন নতুন ঘটনা প্রবাহকে নিয়ন্ত্রণ করছে, মৃত্যুগুলো কেমন করে করে আসছে। আপনারা যারা রক্তকরবী পড়েছেন জানেন, একটা লক্ষ্মীপুরীতে পরিণত হচ্ছে কিসের বিনিময়ে? বেশ কিছু প্রাণের বিনিময়ে। সেখানে নন্দিনী থাকবে না, কিশোর থাকবে না, সেখানে আমরা জানি শেষ পর্যন্ত রাজা থাকবে না। একটার পর একটা মৃত্যু শেষ পর্যন্ত নিশ্চিন্ত করছে, এরকম একটা ব্যাপার, একটা দানবিক ব্যবস্থা ভেঙে যাচ্ছে। মুক্তধারা যারা পড়েছেন, মুক্তধারাকে মুক্ত করার জন্য যুবরাজ অভিজিৎ প্রাণ ত্যাগ করছে। রবীন্দ্রনাথ এইভাবে মৃত্যুর মধ্যে দিয়ে মহত্বকে কোথাও তার সাহিত্যে ছিনিয়ে আনছে। সুতরাং মৃত্যু তার কাছে একটা বিচিত্র ঘূর্ণাবর্ত তৈরি করেছে। কখনো মৃত্যু তার কাছে একটা মুক্তির উপায় হয়ে এসছে, কখনো একটা বিভাজন হয়ে এসছে, কখনো মৃত্যু এসছে সম্পূর্ণ স্তব্ধতার পরেও একটা জীবনের নতুন প্রতিজ্ঞা হয়ে। এইভাবে আমরা যদি দেখি তাহলে একটা অন্তিম কথা বলার লোভ সামলাতে পারছি না। আচ্ছা, এমন যদি হতো, হাইপোথেটিক্যালি ভাবুন, আমরা সবাই জানতাম আমরা কবে মারা যাব, দুম করে ভাবুন তো। রবীন্দ্রনাথ কিন্তু একটা জিনিস, ওই যে প্ল্যানচেটের কথা বলছেন, এই কথাটা বলেই প্রসঙ্গে আসছি। ব্রাহ্মরা প্ল্যানচেটে অনেকেই বিশ্বাস করতেন, সত্যজিৎ রায়ের ফ্যামিলি, রায়চৌধুরী ফ্যামিলিও বিশ্বাস করতেন, ঠাকুর পরিবারও বিশ্বাস করতেন। রবীন্দ্রনাথ এটা নিজের লেখার হরফেই বলছেন, মৃত্যুর পর সবকিছু শেষ হয়ে যায় না, এটা রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন। প্রভাত কুমার মুখোপাধ্যায় তার দ্বিতীয় খণ্ডে বলছেন যে মানুষ যদি কাউকে মন থেকে ভালোবাসে, মৃত্যুর পরেও সে থেকে যায়। আপনারা আন্দ্রেই তারকভস্কির নাম শুনেছেন? ফিল্ম মেকার, রাশিয়ান। সোলারিস বলে একটা ফিল্ম করেছিলেন তিনি, সোলারিস, 1972-তে। তাতে বলা হচ্ছে একজন অ্যাস্ট্রোনটের স্ত্রী মারা গেছিলেন, পৃথিবীতে তিনি মারা গেছিলেন, আর সে সোলারিস বলে আরেকটা গ্রহে দেখছে তার স্ত্রী তখনও বেঁচে আছে। কারণ পৃথিবীটা যেরকম 3 ভাগ জল 1 ভাগ স্থল, সোলারিস পুরোটাই জলের গ্রহ। জলের ধর্ম যে কোনো কিছু শেপ পাওয়া, তাই তো, যে কোনো রূপ পাওয়া।
যখন সেখানে প্রাণের বিপ বিপ শোনা যাচ্ছে, গিয়ে দেখছে কোথাও প্রাণ নেই, এবং তারপর যেটা চমকে দেওয়ার মতন, সোলারিস এই গ্রহটাই জীবন্ত গ্রহ, সে ডাকছে অ্যাস্ট্রোনটসকে, এবং সে রূপ ধরছে তার বউয়ের। আপনাদের মনে হতে পারে ভারী জটিল হয়ে গেল, আচ্ছা খুব সহজ করে দিচ্ছি। মনে করুন আপনাদের কোনো প্রিয়জন আপনাদের কফিন ইনটেক করলে খারাপ হবে বলে কফি খেতে বারণ করে, কফি খেও না, চা খাও। এবার আপনি ভুলক্রমে কাফি ডেতে গিয়ে বা কোনো একটা জায়গায় ব্যারিস্টাতে গিয়ে কফির অর্ডার দিয়ে দিয়েছেন। হঠাৎ মনে পড়ে গেল, আরে যে মারা গেছে অথবা যে আপনার সামনে নেই, সে তো বারবার আপনারই ভালোর জন্য কফি খেতে নিষেধ করতো, এত ক্যাফিন ইনটেক করা ভালো নয়, ব্লাড প্রেশার বেড়ে যাবে। আপনি আবার চেঞ্জ করলেন অর্ডার, যে না আমাকে আইস টি দিন। তাহলে যে মারা গেল কোথায়, তার কথাই তো প্রতিপালিত হলো, আপনি তো না জেনেই তার কথা মানলেন। কোথাও কোথাও এইভাবে মানুষ থেকে যায়, জানেন তো, আমাদের বিশ্বাসে থেকে যায়, আমাদের মর্যাদা বোধের মধ্যে থেকে যায়, সবটা হারিয়ে যায় না তো। এবার যেটা বলছিলাম সেটা বলে শেষ করবো, যে এমন যদি হতো আমরা আমাদের মৃত্যুদিনটা আগেই জেনে ফেলতাম, ভাবুন পৃথিবীটা কি বোরিং হয়ে যেত। আমাদের একটা মৃত্যুদিন আছে, কিন্তু যদি আমরা আগে থেকে মৃত্যুদিন জানতাম, 70 বছর পরে, 30 বছর পরে, 25 বছর পরে, 5 বছর পরে, 7 বছর পরে, প্রতিনিয়ত আমরা না মৃত্যুর ভয়ে মরে মরে থাকতাম, আমরা কোনো কাজ করতে পারতাম না, পৃথিবীটা ভীষণ বিবর্ণ হয়ে যেত। আমাদের যে অনেক কিছুই অজানা, যেমন মৃত্যু, আমরা যে কালকের কোনো খবরই জানি না, ফলে একটা অত্যন্ত ইন্টারেস্টিং বইয়ের মতো আমরা প্রতিদিন পড়তে যাই, আর বিশ্বাস করি আমাদের এভরি টুমরো ইজ এ বেটার টুমরো, এই বিশ্বাসটা থাকতো। যেমন রবীন্দ্রনাথ বলেছেন আমাদেরকে বিশ্বাস করার কথা, নিশিদিন ভরসা রাখিস ওরে মন হবেই হবে, যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে। যেমন রবীন্দ্রনাথ বলেছেন তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আমি ভয় করব না, ভয় করব না। মৃত্যু, জীবন, আমাদের বেঁচে থাকা, এই ত্রিবেণী সঙ্গমে দাঁড়িয়ে আমরা যদি এই ভরসার কথাগুলি মনে করতে পারি, তাহলে রবীন্দ্র জয়ন্তী সার্থক হবে। নমস্কার, ধন্যবাদ। আমি ওখানে চলে যাই, এটা চাই। সমগ্র রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে স্যারকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। তার মননশীল ও প্রাঞ্জল বক্তব্য আমাদের সকলকে সমৃদ্ধ করলো। স্যার, আর একটা একটু অনুরোধ করছি, আমাদের ছাত্রছাত্রীরা রাত জেগে আপনি আসবেন বলে রবীন্দ্রনাথকে স্মরণ করে একটু একটা ওয়ান ম্যাগাজিনের মতন করেছে, ওটা যদি আপনি একটু উদ্বোধন করেন, ওরা খুব অনুপ্রাণিত হবে আরো কিছু বড় করার জন্য। আশা করছি অনুপ্রেরণা এখন আর রাজনৈতিক শব্দ নয়, তাই তো? আশা করছি অল্পদিন আগে ছিল। ম্যাডাম আসুন। ও আচ্ছা আচ্ছা, ম্যাডাম আসুন, ম্যাডাম সুতনুকা ম্যাডাম আসুন। এটা ফর্মালি আপনি এটা ইনঅগারেট করেছেন। ফুল ছড়িয়ে দিই তাই তো, কারণ এটা তো আর ফিতে কাটার কিছু নেই। আর ওদেরকে একটু আশীর্বাদ করুন, আর কিছু না। খুব ভালো হবে। আর নমস্কার করবে না, আরে আমি স্যার, খুব একটা একটু পছন্দ করতে করি দিন, না। না স্যার। আমি ভালো, প্লিজ না, কেউ কারোর থেকে ছোট নয়। এবার সমাপ্তি সঙ্গে অয়ন্তিকা হাজরা, প্রিয়াশা নায়েক এবং রিমা কুন্ডু পরিবেশন করবেন। কি বলছিস জানি না। স্যার, কত কিছু তো শিখলাম। তবে বাড়িতে একজন আছেন, তিনি 80 বছর বয়সে গঠনটা পেয়েছেন। হ্যাঁ জানি তো, খুব ভালো বাড়ি।
আচ্ছা খুব ভালো উপরে উঠে যাও, একদম স্টেটের পোডিয়ামের উপরে উঠে যাও, যাও যাও, গোল হয়ে দাঁড়িয়ে ওখানে যাও। এরা না ভীষণ shy আর কি। আস্তে আস্তে ইউনিভার্সিটি এই অ্যাটমসফিয়ারটা তো এখন পাইনি। একটু কলেজ হ্যাঁ, ছোট ছোট কলেজ, স্কুল কলেজের মতো। আমরা নূতন যৌবনেরই দূত, আমরা নূতন যৌবনেরই দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের রাঙা নেশায় রাঙি, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের রাঙা নেশায় রাঙি, ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দিই, আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত, আমরা করি ভুল অগাধ জলে, ঝাঁপ দিয়ে চুছিয়ে বাইকুল, আমরা করি ভুল, আমরা করি ভুল অগাধ জলে, ঝাঁপ দিয়ে চুছিয়ে বাইকুল, আমরা করি ভুল, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে, আমরা প্রস্তুত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত, আমরা নূতন যৌবনেরই দূত, আমরা নূতন যৌবনেরই দূত। আমরা করি ভুল, বাট স্টিল উই হোপ ফর আ বেটার টুমরো। একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে এসেছি। আমরা এবার আমন্ত্রণ জানাবো আমাদের পিটি সেক্রেটারি স্যারকে একেবারে অনুষ্ঠানের শেষে দু চার কথা বলে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য। এটা দিয়ে শেষ, আমি ভোটার থ্যাঙ্কস এবং ক্লোজ। রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটির বাংলা ও ইংরাজি বিভাগের যৌথ উদ্যোগে আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যে স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছিল, অনুষ্ঠানটি শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। এখন ধন্যবাদ জ্ঞাপনের পালা। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আজকের এই স্মারক বক্তৃতার যিনি প্রধান বক্তা। মানে আমাদের অনেক জিনিসই অজানা থাকে, অনেক জ্ঞান অপূর্ণ থাকে, কিন্তু যে সব ব্যক্তিত্বের জ্ঞানের আলোকে আমরা আলোকিত হই, আজকে সেই প্রধান বক্তা আমাদের প্রফেসর হিমবন্ত বন্দ্যোপাধ্যায়, যিনি বিদ্যাসাগর চেয়ার প্রফেসর অফ ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। স্যারকে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানাই অনেক অনেক প্রণাম, নমস্কার এবং ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যিনি অভিভাবক,
আমাদের মাননীয় উপাচার্য মহোদয় প্রফেসর অমিয় কুমার পান্ডা, যিনি কি একাডেমিক কি প্রশাসনিক সমস্ত দিকে এই বিশ্ববিদ্যালয় উন্নয়নের জন্য এই নিরলস পরিশ্রম করে চলেছেন এবং তার ব্যস্ততার মধ্যেও আজকে উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সহায়তা করেছেন। এই জন্য স্যারকে আমরা আমাদের পক্ষ থেকে জানাই অনেক প্রণাম, নমস্কার এবং ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই তারকেশ্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর প্রণতি রক্ষিত, যিনি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং আমাদের অনুষ্ঠানে আসার জন্য তাকে আমরা এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের এই বিশ্ববিদ্যালয়ে বাংলা এবং ইংরাজি বিভাগের কোর্স কোঅর্ডিনেটর যারা আছেন, সুতানুকা ম্যাডাম, অরিত্রী ম্যাডাম, পূজা ম্যাডাম, এবং এই দুই বিভাগের অধ্যাপক অধ্যাপিকা যারা উপস্থিত হয়ে আজকে সভাকে সাফল্যমণ্ডিত করেছেন, আমি তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত আধিকারিক যারা উপস্থিত আছেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষাকর্মী বন্ধুগণ যারা আছেন, যারা অত্যন্ত পরিশ্রম করে এই সভাকে আজকে সাফল্য এনে দিয়েছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। সবশেষে আমি ধন্যবাদ জানাই আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রী যারা আজকে বিভিন্নভাবে কালচারাল অনুষ্ঠান আয়োজন করেছো এবং যারা প্রত্যেকে নিরলস পরিশ্রম করেছো এবং সত্যি কথা বলতে কি আমাদের অনেক জিনিস যেটা অজানা ছিল, স্যারের এই সুন্দর সাবলীল বক্তব্যে তোমরা নিজেদের জ্ঞানকে আলোকিত করতে পেরেছো এবং তোমরা উপস্থিত থেকেছো। তোমাদেরকেও জানাই আমার অনেক শুভেচ্ছা এবং অনেক স্নেহাদর। এবং সর্বশেষে স্যারের অনুমতি নিয়ে আজকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। এনার গাড়িতে, হ্যাঁ, স্যারের যে জিনিসপত্র